বিধাননগরে ফের বেআইনি নির্মাণের অভিযোগ। পুরসভার নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। রাজারহাট গোপালপুর পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ, প্রমোটারকে বহুবার নোটিশের পরেও নির্মাণ চলছে। আর এলাকার মানুষ তারা কাউন্সিলর আর পুলিশের উপরেই দায় চাপাচ্ছেন। তারা বলছেন যে প্রশাসনের মদত ছাড়া কিভাবে সম্ভব। হয়ে গেল দেড় বছরের উপর হবে। বেআইনি না আইনি সেটা তো আমরা সাধারণ মানুষ। দেখুন আমাদের বিল্ডিং হয়ে গেছে, এবার এইটা কি করে হচ্ছে কি হচ্ছে অথরিটি নিশ্চয়ই দেখছে। যদি দেখা যায় যেটা নিয়ম মেনে না হয়নি তাহলে সর্ষের মধ্যে ভূত ধরে নিতে হবে। না, প্রমোটার আমাদের এইখানকারই কোনো পরিচিত লোক, কিন্তু আমি জানি না প্রমোটার কে। তাও হচ্ছে বছরখানেক ধরে হচ্ছে। এমনি আমাদের কোনো অসুবিধা হয়নি। কলটা মাল নিয়ে আসতে গিয়ে কলটা ভেঙে গেছিল, এখনো তো কিছু হয়নি। এখন পরে হওয়ার পরে যে কি হবে তখনই তো সেটা, এখন তো পাড়ার সবাই মিলে যদি সেই অবজেকশনটা করলে, একা বললে তো আর হবে না। সরাসরি অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, এর আগেও এই ধরনের অভিযোগ বারবার এসেছে এবং তখন আমরা খবর দেখানোর পর পুরসভার নজরদারি শুরু হয়েছিল। আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় গিয়ে নজরদারি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, মাঝে আবার সব থেমে গেল। নতুন করে আবার যখন এই বেআইনি নির্মাণ শুরু হয়েছে, পুরসভা কি করছে? বিধাননগর জুড়ে যে বেআইনি নির্মাণ সেই ছবি কিন্তু একেবারে রাজারহাট গোপালপুর পৌরসভা যখন ছিল সেখান থেকে কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। কেষ্টপুর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা কিন্তু একেবারে এইভাবে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে। এর আগে গত বছর মে মাসে যখন নিউজ 18 বাংলার পক্ষ থেকে খবর সম্প্রচার করা হয়েছিল, সে সময় পৌরসভার পক্ষ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেখানে একাধিকভাবে নোটিশ করা হয়েছিল কাজ বন্ধের। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার যে আগের পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি, অর্থাৎ পৌরসভার যে নজরদারি সেই নজরদারি নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কাউন্সিলরদের যে ভূমিকা, এলাকার মানুষজন তারা কাউন্সিলরের মদত, অন্যদিকে পুলিশের মদত না থাকলে কিন্তু এই কাজ কোনোভাবে সম্ভব হয় না, এমনটাও কিন্তু এলাকার মানুষজন জানাচ্ছে। শুধু তাই নয়, এখন বিধাননগর জুড়ে যে বেআইনিভাবে নির্মাণ তৈরি হচ্ছে, একেবারে রাজারহাট গোপালপুর যখন ছিল সেই তৎকালীন যে ঘষা প্ল্যান, অর্থাৎ তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন, বর্তমানে তিনি তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তার সই করা দেখা যাচ্ছে এবং সেই পুরনো ডকুমেন্টস দেখে কিন্তু এই বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে। নতুন যে বিধাননগর পৌর নিগম, তার কোনো কিন্তু বৈধ প্ল্যান নেই, যেখানে সেখানে এভাবে কিন্তু অবৈধ একাধিক নির্মাণ করা হচ্ছে, এমনই কিন্তু এলাকার মানুষ, এলাকার সব প্রত্যেকে কিন্তু অভিযোগ করছে। সেই প্ল্যান নিয়ে কিন্তু আগেও প্রশ্ন উঠেছিল, কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা এই কাজ করছে। এই খবর যখন গত বছর সম্প্রচার হয়েছিল তখন কিন্তু পৌরসভার পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিভিন্নভাবে কিন্তু যাতে লোন না পায় সরকারি বেসরকারি ব্যাংকগুলো, সেখানে কিন্তু চিঠি দিয়েছিল পৌরসভা। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার যেই পরিস্থিতি সেই পরিস্থিতি। এক্ষেত্রে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি কিন্তু জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলছেন এই সমস্ত কোনো বেআইনি কাজ করা যাবে না, বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা এই কাজ করছে। এবং অন্যদিকে তিনি কিন্তু একেবারে কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ, বিধায়ক প্রত্যেকের দিকে দায় চাপাচ্ছে। তিনি বলছেন তাদের ওয়ার্ডে যদি কাউন্সিলর ওয়ার্ডে কাজ হয় সেক্ষেত্রে তারা জানবেন না, এমনটা হতে পারে না। কিন্তু এই কাজ যেমন গতবার বন্ধ করা হয়েছিল, এবারেও তিনি কড়া হাতে দমন করবেন এমনটা আশ্বস্ত করছেন। কিন্তু যে পৌরসভার ভূমিকা, দেখভালের ভূমিকা, এই সমস্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। ছোট 2 ফুটেরও গলি নয়, সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বড় 5 তলা নির্মাণ গড়ে উঠছে। সেক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু তারা কোনো প্ল্যান দেয়নি। তাহলে কোন প্ল্যানে কাজ হচ্ছে? আর এখানেই প্রশ্ন উঠছে, তৎকালীন যখন রাজারহাট গোপালপুর পৌরসভা ছিল সেই পুরনো প্ল্যানেই কিন্তু এখানে বিধাননগর পৌর নিগমের প্রত্যেকটা ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু এইভাবেই কাজ শুরু হয়েছে। যেমন 17 নম্বর ওয়ার্ড কেষ্টপুর প্রফুল্ল কাউন এলাকা, এখানে কিন্তু ব্যাঙের ছাতার মতো একাধিক এইভাবে নির্মাণ করে উঠছে। পাশাপাশি একেবারে দশদ্রোণ থেকে শুরু করে প্রত্যেকটি বাগুয়াটি এলাকায় এইভাবে কিন্তু আবারও বেআইনি নির্মাণের কাজ করছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা। অনুপ, যখন একবার সঙ্গে থাকো একবার মেয়রের বক্তব্য আমরা শুনবো। আমরা এখন মেয়রের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন শুনবো। আমাদের কর্পোরেশন তাদের যত আমরা স্টেপ নিয়েছি, বন্ধ করে দিয়েছি, পুলিশকে বলে দিয়েছি এবং আমরা সেই বিল্ডিংয়ে ইনলিগাল কাজ বন্ধ লাগিয়ে দিয়েছি। এবারে আপনারা আবার বলছেন হচ্ছে, আমি আবার পাঠাচ্ছি সেই থানার পুলিশকে, আমি বলছি যে তারা কেন এই জিনিসটাকে দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে আছে, লোকাল কাউন্সিলর কেন চোখ বন্ধ করে আছে। বারবার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইনলিগালে সরব হচ্ছে, আমি বিধাননগর মেয়র হিসেবে কাজগুলো বন্ধ করে দিয়েছি এবং আবার যখন আপনারা বলছেন, আবার আমি লোক পাঠিয়ে থানার সঙ্গে কথা বলে আমার কর্পোরেশনের যা করার আপনি নিশ্চিন্ত থাকবেন আমরা করব। পুলিশ, তার মানে পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর তাদের নজরদারির অভাব বলে দাবি করছেন মেয়র।
একেবারে এই প্রশ্নটাই কিন্তু মেয়র কৃষ্ণ চক্রবর্তী তিনি তুলছেন যে একেবারে যে থানার অর্থাৎ বাগুয়াটি থানার কিন্তু পুলিশের যেমন নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ বাগুয়াটি থানাকে কিন্তু তিনি বারবার জানিয়েছেন, এমনটা কিন্তু তিনি বলেছেন কঠোর ব্যবস্থা নিতে প্রয়োজনে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু কোনো গ্রেপ্তারের সংখ্যা দেখা যাচ্ছিল না। অন্যদিকে তার দায়ী করছেন কাদেরকে, যে ওয়ার্ডে ঘটনা ঘটছে কাউন্সিলরদেরকে, কে দাবি করছে, মেয়র দাবি করছে। আর এখানেই কিন্তু একেবারে কাউন্সিলরদের চোখ বন্ধ করে আছেন, পুলিশ চোখ বন্ধ করে আছেন, মেয়র এই দাবি করছেন এবং মেয়র জানাচ্ছেন আবার তিনি কিন্তু বাগুয়াটি থানাকে গোটা বিষয়টি জানাবেন এবং যে কটি থানা একেবারে বিধাননগরের মধ্যে বেআইনি প্রমোটিং হচ্ছে থানা পড়ে প্রত্যেক থানার আইসিদেরকে জানানো হবে, তারা যাতে কঠোর হাতে ব্যবস্থা নেওয়া হয়, প্রয়োজনে আইনি ব্যবস্থা দেখা একেবারে এই ব্যবস্থা নেওয়া হয় কিনা। অনুপ, তুমি বলছিলে ঘষা প্ল্যানে কাজ হচ্ছে, অর্থাৎ তখন যে সময় রাজারহাট গোপালপুর পুরসভা ছিল এবং তৎকালীন চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়, তার সই দেখিয়ে নির্মাণ কাজ চলছে। তো তাপস চট্টোপাধ্যায় তার বক্তব্য শুনবো। এরকম ধরনের কোনো প্ল্যান থাকে দিন, তার বিরুদ্ধে এফআইআর করুন। প্রথমত আমাদের 2014 সালের 14ই জুলাই এবার 21শে জুলাই সম্ভবত আমাদের টেনিওর শেষ হয়েছে, তারপরে কোনো প্ল্যানে থাকার কথা না। আমিও শুনেছি কেউ কেউ কোনো একটা বৃত্ত এর কাজ হয়তো করছে, স্পেসিফিক অভিযোগ থাকলে বিরোধীদের ওপর তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। ইলিগাল প্রমোটিং এটা হচ্ছে একটা ন্যাশনাল প্রবলেম, দেখছেন মুখ্যমন্ত্রী নিজেও নির্দেশ দিয়েছেন, বিরোধীদেরও বলবো, যে বিরোধী বন্ধুদেরও বলবো এরকম কোনো বিষয় থাকলে আপনাদের মাধ্যমে যদি আমার কাছেও প্লেস করেন, আমার কাছে আসেন, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। একটা ডকুমেন্টস দিলাম, এরকম ডকুমেন্টস চাইছি। কোচবিহারে আক্রান্ত বিজেপি মহিলা কর্মী, শ্লীলতাহানির অভিযোগ, পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। মাথাভাঙা 2 ব্লকের রুইডাঙ্গায় ঠিক কি হয়েছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ, রাজেশ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজেশ, দেখো বন্ধু, মাথাভাঙা 2 ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রামভাঙা বাজার সংলগ্ন এলাকায় বিজেপি করার অপরাধে ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয়, চুলের মুঠি ধরে ঘোরানো হয় এবং এমনকি মারধরের পরে ওই মহিলা অচৈতন্য হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় এবং প্রশাসনের সহযোগিতা ওই মহিলাকে মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে কোচবিহারে রেফার করা হয়। ওই মহিলার দাবি যে তিনি বিজেপি করেন এবং এই লোকসভা ভোটে কোচবিহার আসনে জয়লাভ করেছে তৃণমূল। 4 তারিখের পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, তিনি বাড়ি থেকে ভয়ে বেরোতে পারছিলেন না। পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে গেছেন, ওনার স্বামী এবং সন্তান দিন রাতে চলে গেছেন। তবে এই 25 তারিখ যখন তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজে, সেই সময় বাড়িতে যখন ফিরছিলেন সেই সময় কিন্তু তৃণমূল কর্মী সমর্থক এবং তাকে প্রথমে ডাকে এবং পরবর্তীতে তার সাথে এই আচরণ করে, তাকে বিভৎস অবস্থায় ফেলে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন। বর্তমানে ঘিরিয়ানি করে ধরিয়ে এই যে পাঞ্জা করে ধরিয়ে চুলের মধ্যে ফেলে দিয়ে ঘুড়ি আর চুলের মুঠগুলো ধরে বোধহয় 1 কিলোমিটার গবরে ঠবরে নেট পড়েছে, পানির চুকবি দিচ্ছে। বিজেপি করে, ওরা টিএমসি করে, এর জন্য একটা বিষয় না জেনে তো কিছু বলা যাবে না, খোঁজ খবর নিয়ে আপনাদেরকে ডেকে দেব। বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠকে এবার সিবিআই তলব, নিয়োগ দুর্নীতি তদন্তে বিধায়ক ঘনিষ্ঠকে আজই হাজিরার নির্দেশ। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, কে এই তাপস সাহা ঘনিষ্ঠ? দেখো, বিভিন্ন সরকারি পদে চাকরি দেওয়ার নামে যে দুর্নীতি বা যে টাকা তোলার যে অভিযোগ, সেই অভিযোগে তাপস সাহাকে এর আগে তলব করেছিল সিবিআই। এবার তাপস সাহা ঘনিষ্ঠ একজন সভানেত্রী, অর্থাৎ এই সভানেত্রীর বাড়িতে কিন্তু গত বছরে সিবিআই আধিকারিকরা গিয়েছিল। সেই সভানেত্রীকেই আজকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর, যেরকমটা জানা যাচ্ছে। তো তাপস সাহা ঘনিষ্ঠ ইউপি সরকার, তাকে আজকে তলব করা হয়েছে। গত বছর যখন তাপস সাহার বাড়িতে সিবিআই গিয়েছিল, তখন এই ইউপি সরকারের বাড়িতে গিয়েও তারা সেখানে তল্লাশি অভিযান চালায়। এই ঘটনাতে তার কি ভূমিকা এবং তার স্টেটমেন্ট বয়ান রেকর্ড করতে চায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই আজকে নিজাম প্যালেসে তাকে সকাল 11টা থেকে 12টার মধ্যে তাকে আজকে তলব করা হয়েছে। তিনি সেই সময় আসবেন কিনা সেটাই এখন দেখার। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমস্ত প্রশ্নপত্র তৈরি করেছে। ইতি সরকারকে তলব করে তারা বয়ান রেকর্ড করতে চায়। ধন্যবাদ। দমদম পার্কে জলের পাইপলাইন ফেটে বিপত্তি। যশোর রোডে জলের পাইপলাইন ফেটে দেখুন কি অবস্থা। যে পরিমাণ জল পড়ছে তাতে জলের সমস্যা হতে পারে, জল না পাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছেন। অনুপ, কোন জায়গার ঘটনা, ঠিক কি হয়েছে সেখানে, এবং জানতে চাইবো তার পাশাপাশি যে মেরামতির কি ব্যবস্থা করা হচ্ছে। যশোর রোডে যে দমদম পার্ক এলাকা আছে, দমদম পার্ক এলাকায় কিন্তু এই জলের পাইপ ফেটেই মূলত বিপত্তি, এবং জলের পাইপ যেখানে ফেটেছে বা দুতলা বাড়ি সমান কিন্তু জল উঠছে সেখানে, এবং এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কিন্তু কোনো রকম মেরামতির কাজ শুরু হয়নি। এখানকার মানুষজন তারা জানাচ্ছে দক্ষিণ দমদম পৌরসভায় কিন্তু এই জলের পাইপ ফেটে যাওয়ার ফলে তাদের কিন্তু জলের সমস্যার মধ্যে পড়তে হবে। কিন্তু গোটা বিষয়টি ইতিমধ্যে দক্ষিণ দমদম পৌরসভায় জানানো হয়েছে। পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে মেরামতির কাজ শুরু করা হবে বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কোনোভাবে এই পাইপ মেরামতির কাজ শুরু করা হয়নি। ফলে দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে পাইপের যদি কাজ কোনোভাবে না ঠিক করা হয়। কিন্তু সকালবেলা একেবারে দমদম পার্কের যশোর রোডের কাছে আচমকাই জলের পাইপ ফেটে যায়, তারপরেই কিন্তু গোটা বিপত্তি হয়, এবং এলাকায় কিন্তু বেশ কিছু জায়গায় এই জল জমার ফলে জলমগ্ন হতে শুরু করেছে। এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে, এবং যাতে মানুষের জলের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে। ধন্যবাদ। ইসলামপুরে ব্যবসায়িক টাকা ছিনতাইয়ের চেষ্টা অস্ত্র দেখিয়ে, তবে পালানোর সময় দুষ্কৃতী ধরা পড়ে যায়, এবং তারপর দেখুন তাকে রাস্তায় ফেলে মারধর। ইসলামপুরের পুরাতন পল্লীর ঘটনা, ব্যবসায়ী থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা, তখন হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পর বেধড়ক মারধর এবং তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। बंदा पीछे से बंदूक दिखाया, मेरा स्टाफ देख लिया बंदूक है तो वो चिल्लाया बंदूक बंदूक। मेरे हाथ में झोला था, उसमें सामान था, वो मैंने छोड़ के एक तरफ कूद गया। वो झोला उठाया जिसके पास बंदूक था क्रिमिनल ने, और भागने लगा। तो हम लोग उसका पीछा करने लगे, चोर 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 चिल्लाए। जब स्टेशन रोड पे उसको पकड़ लिए, वो भागने चाह रहा था। अच्छा, वो बंदूक चला दिया मेरे पे, तो चलाया तो उसमें से कुछ निकला नहीं। तो हम देखे बंदूक या तो फॉल्टी होगा या तो फिर फेक होगा, तो उससे हम बंदूक और झोला छीन के फेंक दिए ऐसे करके।